নতুন বাংলাদেশে পুশিন স্বৈরাচার আর চাঁদাবাজি মানবে না জনগণ, বললেন নাহিদ ইসলাম। অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে পৌঁছেছে এনসিপির জুলাই পদযাত্রা। জুলাই বিপ্লবে চতুর্থ দিন ঢাবিতে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। প্রধান বিচারপতির মন্তব্য আর সরকারের টালবাহানায় ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। আগামীতে ভোট কেন্দ্র দখল ও কালো টাকা ব্যবহার করতে দেয়া হবে না, রংপুরের জনসভায় জামায়াত আমির। গণ অভ্যুত্থানের সকল হত্যার বিচার সহ 4 দফা দাবি উত্থাপন। এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহী জড়িত রয়েছে। সবার উপর অত্যাচার করা হয়েছে, আলেম ওলামাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে মানুষকে। অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স, মন্তব্য রিজভীর। বারে হামলার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতাকে আটকের চেষ্টা চলছে, জানালো পুলিশ। ছিনতাইকারীদের স্বর্গরাজ্য মোহাম্মদপুর ও আদাবর এলাকা। জেল থেকে ছাড়া পেয়ে বেপরোয়া সন্ত্রাসীরা মামলা করতেও ভুক্তভোগীদের ভয়। যখন যেই ছিনতাইকারী গ্রুপ এই ঘটনাটি ঘটায় তাদেরকে আইনের আওতায় আনার পরে আরেকটি নতুন গ্রুপের তৈরি হয়। তাদের ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এবছর ডেঙ্গু রোগীরা ভুগছেন ভিন্ন ধর্মী জটিলতায়। তীব্র জ্বরে ভোগার 1 সপ্তাহ পরও থাকছে মাথা ও শরীর ব্যথা, বেশি ভোগান্তিতে শিশুরা। জ্বর আসে যায়, তারপর ঠান্ডা, কিচ্ছু খায় না। আসলে মেডিকেল টেস্ট করলাম, ডেঙ্গু ধরা পড়লো। পাতলা পায়খানা, হাতে বেলাত যায়। তারপর কালকে ডাক্তার গেছে কিছু ডেঙ্গু হয়েছে। রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলায় প্রকম্পিত কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকা। অর্ধশত স্থাপনা ক্ষতিগ্রস্ত, একাধিক স্থানে আগুন। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশে পুরনো বন্দোবস্ত রয়ে গেছে। বৈষম্যহীন দেশ গড়তে প্রয়োজন নতুন সিস্টেম, যা বাস্তবায়নে কাজ করবে এনসিপি। ঠাকুরগাঁয়ে দেশ গড়তে জুলাই পদযাত্রায় এই মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁয়ে পদযাত্রা করে দলটি। সবশেষে দিনাজপুরে চলছে এনসিপির পথসভা। চতুর্থ দিনের মতো চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি। কেন্দ্রীয় নেতারা জনসংযোগ করছেন গণমানুষের সাথে। সকালে পঞ্চগড়ের আটোয়ারি বাজারে জাতীয় নাগরিক পার্টির নতুন অফিস উদ্বোধন করেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। সেখানে আয়োজিত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, চাঁদাবাজ দখলদারদের দিয়ে দেশের উন্নতি সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে হবে তরুণ প্রজন্মকে। এখনো কিছু চাঁদাবাজ, চোর, বাটপার, ছেঁচড়া এই আটোয়ারি বাজারেও আছে, যে 100 টাকার জন্য হাত পেতে থাকে, আবার বিভিন্ন দলে তারা পোস্টে। এইরকম ছেঁচড়া, চাঁদাবাজ, লুটপাট যারা করে তাদেরকে দিয়ে আগামী বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব না। এরপর ঠাকুরগাঁর উদ্দেশ্যে শুরু হয় এনসিপির চতুর্থ দিনের পদযাত্রা। পথে তাদের স্বাগত জানায় স্থানীয় কর্মী সমর্থকরা। ঠাকুরগাঁও পৌঁছানোর পর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট দূর হলেও তাদের রেখে যাওয়া সিস্টেম এখনো রয়ে গেছে, তা বিলুপ্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, কৃষক শ্রমিকের বাংলাদেশ, সাধারণ মানুষের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য লড়াই করছে। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি, আগের সিস্টেম রয়ে গিয়েছে।
ফলে সেই সিস্টেমের বিরোধ করে নতুন দেশ গঠনের জন্য এই নতুন পার্টি এবং আমাদের কর্মসূচি। পরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। নামাজ শেষে পীরগঞ্জে পদযাত্রা করে দলটি। এরপর দিনাজপুর অভিমুখে রওনা হয় এনসিপির গাড়িবহর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এনসিপির পদযাত্রার খবরাখবর জেনে নেব। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, দিনাজপুরে এনসিপির কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন বিস্তারিত? আপনি যেমনটি বলেছিলেন, দিনাজপুরে আসলে ওই এনসিপির যে কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, এই কিছুক্ষণ আগে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে 8 ঘন্টা আগে পদযাত্রার সর্বশেষ যে বক্তব্য অনুষ্ঠান, এই বক্তব্য দেওয়ার অনুষ্ঠানটি শুরু হয়। কিন্তু আজকে অনেকে আগ্রহ নিয়েছিলেন যে এই এখানে বক্তব্য রাখবেন সাজ্জিদ আলম, নাহিদ আক্তার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিন্তু দিনাজপুরে প্রবেশ করতে করতে ওনারা একটু দেরি করে ফেলেন। দেরি করে ফেলার কারণে বা দিনের নামাজের সময় হয়ে যায়। এই সময় হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র আজকে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় নেতাদের মধ্যে নাহিদ আক্তার এবং ডাক্তার আব্দুল আহাব, যিনি নর্থ বেঙ্গলের মানুষ, নর্থ বেঙ্গলের অধিবাসী। এছাড়া আর কেউ বক্তব্য রাখেনি। বক্তব্যটি আকস্মিকভাবেই বলাচল প্রোগ্রামটি সমাপ্তি ঘোষণা করেন সাজ্জিদ আলম। সাজ্জিদ আলম ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য রাখেননি। তিনি সঞ্চালনার দায়িত্ব নিয়ে তিনি এই বক্তব্য রেখে এই যে তারা ইতিমধ্যে আপনাদেরকে একটু দেখাতে চাই, ক্যামেরাম্যানকে বলতে চাই যে এই যে মাঠ দেখেন ফাঁকা হয়ে গেছে। ওই যে স্টেজ যে ছিল, স্টেজে কেউ নেই, তারা নেমে চলে গেছে। এখন আমরা জানতে পেরেছি ওনারা এই সময় স্বল্পতার কারণে ওনারা এখান থেকে চলে যাবেন ফুলবাড়িতে। ফুলবাড়ি থেকে ওনারা বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। এই ইয়েতে আসলে আকস্মিকভাবে এই প্রোগ্রামটি শেষ হয়ে গেল। এই আকস্মিকভাবে প্রোগ্রাম শেষ হওয়ার কারণে নেতাকর্মীরাও একটু কোথায় কিভাবে যাবেন এটা নিয়ে এখনো জনমনতে আছেন। তারা ফুলবাড়ি যাবেন কিনা, অনেকে বলছেন আমরা আর ফুলবাড়ি যাব না। যাই হোক, তাদের যে প্রোগ্রাম দিনাজপুরের পদযাত্রা। অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিদিনই যেন এগিয়ে যাওয়ার গল্প। টানা 3 দিনের কর্মসূচি সফল করে শিক্ষার্থীরা তাকিয়েছিল হাইকোর্টের শুনানির দিকে। কিন্তু কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বাতিল হয় ওই দিনের শুনানিও। সরকারের টালবাহানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় 5.5 ঘন্টা শাহবাগ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। প্রতিবাদ মুখর সমাবেশ থেকে আসে নতুন কর্মসূচি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। 4 জুলাই 2024 দিনটি ছিল বৃহস্পতিবার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন পরিণত হতে থাকে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা। প্রতিবাদী স্লোগানের প্রতিধ্বনির সাথে সরব হয় ঝুম বৃষ্টিও। প্রকৃতির বাধা উপেক্ষা করেই চলে আন্দোলন। বৈষম্যের বিরুদ্ধে রয়েছে, এই রায়কে আমরা স্টুডেন্টরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। প্রায় 5.5 ঘন্টা শাহবাগে অবস্থান করে শিক্ষার্থীরা। বৈষম্যমূলক কোটা পদ্ধতি নিরসনে আদালতের অবস্থানে হতাশাও প্রকাশ করে আন্দোলনকারীরা। মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে। উচ্চ আদালতে কোটা বাতিলের রায়ে আপিল বিভাগের শুনানি হবার কথা থাকলেও তা হয়নি রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকায়। তারপরও তখনকার প্রধান বিচারপতি বলেন, এত কিসের আন্দোলন? কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না। 4 জুলাই সেই আপিলের শুনানিতে আমরা ভাবছিলাম যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার কোটা পুনর্বহালের যে রায় নিম্ন আদালত দিয়েছে সেটা থেকে সরে আসবে এবং কোটা প্রথা বাতিলই থাকবে। কিন্তু দেখা যাচ্ছে সেদিন সরকার কোনো ধরনের না করে একটা সময় চাই দীর্ঘ শুনানিতে এবং নিম্ন আদালতের রায়কে স্থগিত করে না। তবে প্রতিবন্ধকতাও ছিল। শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে বাধা দিতে থাকে ছাত্রলীগ। এছাড়া মিছিল সমাবেশে বাধা দেয় পুলিশও।
4 জুলাই, আমি জানি না আপনার মনে আছে কিনা, সেদিন আমাকে ছাত্রলীগের হাইকমান্ডের নির্দেশে হল ছাত্রলীগের ক্যান্ডিডেটরা হল থেকে বের করে দেওয়ার একটা অনেক বড় স্টেপ নেয়। আমি যখন হল থেকে বের হয়ে যাব, ওই মুহূর্তে আমার হল ছাত্রলীগের 8 জন ক্যান্ডিডেট বাদ দিয়ে বাকি প্রায় 1000 শিক্ষার্থী আমার হলের সামনে দাঁড়িয়ে যায়। ছাত্রলীগের সেন্ট্রাল কমান্ড বাধ্য হয় তাদের দলের যারা নেতাকর্মী আছে বা ক্যান্ডিডেট আছে তাদেরকে বলতে যে এই ইস্যুটার মোড় যেন অন্যদিকে ঘুরিয়ে দেয়, তারা যেন আমার কাছে ক্ষমা চায় আমাকে যেন হলে ফিরিয়ে নেয়। সন্ধ্যায় 4 দফা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা, যার মধ্যে রয়েছে অনলাইন অফলাইন মিটিং, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং ক্লাস পরীক্ষা বর্জন। হলের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হতে না পারে, কিন্তু প্রায় দিনই আমরা খেয়াল করতাম যে শিক্ষার্থীদের একটা অংশ তারা সাহস দেখিয়ে তারা এই বন্ধ গেট অতিক্রম করে তারা কিন্তু মিছিলে যোগদান করতেন। হাজার হাজার শিক্ষার্থী। আন্দোলনকে চাঙ্গা রাখতে ও শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে নতুন নতুন কর্মসূচি দেওয়ার ভিন্ন কৌশল ছিল সমন্বয়কদের মাথায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে। যে জনগণ শেখ হাসিনাকে বিদায় করেছে সেই জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের সকল হত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন সহ 4 দফা দাবিতে রংপুরে জামায়াত ইসলামীর জনসভা হয়েছে। দুপুর 3টায় নগরের জেলা স্কুল মাঠে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, একদল লোক সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়ে ফেলেছে। এই অবস্থায় নির্বাচনে কালো টাকার কোনো খেলা হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, জামায়াত সংখ্যালঘু সংখ্যাগুরু মানে না, জামায়াতের কাছে সবাই বাংলাদেশি। জামায়াত দেশের মালিক হতে চায় না, জনগণের পাহারাদার হতে চায় বলেও আশ্বাস দেন দলের আমির। প্রায় 17 বছর পর জনসভা হওয়ায় সকাল থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে হন নেতাকর্মীরা। সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায়। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলি সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপির। দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এদিকে দলের আরেকটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, শুধু 2014, 18 বা 24 নয়, 2008 সালের নির্বাচনও ছিল বিতর্কিত। তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন এই বিএনপি নেতা। লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, বিগত 3টি নয়, 2008 সালের ভোটও ছিল বিতর্কিত। ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008-9 যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে। যারা অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এদিকে বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। বলেন, দলের নাম ভাঙিয়ে যারা বিশৃঙ্খলা ও অনৈতিক কাজে জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বিএনপি। ইতিমধ্যে 4 থেকে 5 হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দেইনি এবং দিচ্ছি না। দলের নামে কারা কি করছে সব কিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি।
সরকারকে দ্রুততম সময়ের মধ্যে ভোট আয়োজনের আহ্বান জানান রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন দিলেই বিএনপির জনপ্রিয়তা বোঝা যাবে বলে মন্তব্য তার। যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়। অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, দেখেন যে মানুষ কার পক্ষে। আমরা চাই সাধারণ মানুষ যাকেই ভোট দিবে তারাই নির্বাচিত হবে। দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান দলের এই সিনিয়র নেতা। পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের একটা বড় ধরনের বৈশিষ্ট্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীতে যুবদল নেতা মনির হোসেনের নেতৃত্বে বাড়ি ঢুকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও সিসি ক্যামেরার ফুটেজে অনেককেই ভাঙচুর চালাতে দেখা যায়। পুলিশ বলছে হামলার হুকুমদাতা মামলার প্রধান আসামি মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যদিকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে মনিরকে। বাড়ি এমন ভাঙচুরের ঘটনা নিরাপত্তাহীনতার কথা বলছে হোটেল কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মহাখালীর হোটেল জাকারিয়া রেস্টুরেন্ট অ্যান্ড বারে দল বেঁধে ঢুকে দুই নারীর উপর হামলা করছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে এলোপাতাড়ি মারতে থাকে। 30 জুন রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন জাকারিয়া বারে গিয়ে ভিআইপি কেবিন চান। কেবিন না পেয়ে সেখান থেকে বেরিয়ে বারের ম্যানেজারকে ফোনে হুমকি দেন। অসুবিধা নাই, আমি চলে যাবো ভাই, আপনাদের এলাকা আপনারা থাকবেন, কোনো সমস্যা নাই। পরদিন রাতে মনিরের লোকজন বারে ঢুকে শুরু করে ভাঙচুর, লুট করে ক্যাশ কাউন্টারের টাকা, মদ আর বিয়ার। মারধর করা হয় বারে থাকা দুই নারী কর্মীকে। এই ঘটনায় রাতেই রেস্টুরেন্টের পক্ষ থেকে বনানী থানায় মামলা করা হয়। অতর্কিত হামলা ভাঙচুরের ঘটনায় ভীতি কাজ করছে হোটেলটির কর্মকর্তা কর্মচারীর মাঝে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে কর্তৃপক্ষ। স্টাফরা চাকরি করে হোটেলে, এখন স্টাফরা তো আসতে হবে, পেটের ক্ষুধায় চাকরি করে, যেহেতু রিজিকের জন্য আসতে হবে। এই আসা যাওয়ার মাঝে আল্লাহ না করে স্টাফরা একটু ভয়তে আছে, যে মালিক তো কোন একটু ভয়তে আছে যে আমরা আসা যাওয়ার মধ্যে স্যার একটা এক্সিডেন্ট। এদিকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে মনিরকে। বারে হামলার বিষয়ে জানতে ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। বনানী থানা বলছে ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে, সেই সাথে চেষ্টা চলছে হামলার মাস্টারমাইন্ড মনিরকে গ্রেফতারের। ইন্ধন তার লোকজন পাইতেছে, তার সব ঠিক, কিন্তু ভাঙার সময় সে উপস্থিত ছিল না। সে যা ঘটনা করে তার সাথে আগে সিসি ক্যামেরাতে মানুষগুলো তো শনাক্ত করতে পারে, তাহলে আমাদের তো আইডেন্টিফাই করতে হবে, আমাদের হলো সিসি ক্যামেরা ফুটেজ দেখে। বারে হামলার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উঠেছে নিন্দার ঝড়। অভিযুক্ত যুবদল নেতার গ্রেফতার দাবি করেন অনেকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে শাহপরানকে নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, বড় ভাই ও ধর্ষণ মামলার মূল অভিযুক্ত ফজর আলীকে শায়েস্তা করতেই ভিডিও ছড়িয়েছিল শাহপরান। এদিকে মুরাদনগরে একই পরিবারের 3 সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। শাহপরানই লোকটি লাগাইছে, ফজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মানে আর মামা টামারা সব আইছিল। ফজর আলী আবার রাগ দিছিল, কি তার পা দিছিল, চর্চাপড় দিছিল, হে জিদ দে লোকটি লাগাইছে। এভাবেই যমুনা টেলিভিশনের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী নারী। জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে নিয়ে বড় ভাইকে শায়েস্তা করতে কিভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ছোট ভাই শাহপরান। মূলত যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে ঘটনার নেপথ্যের মূল হোতা শাহপরানের নাম। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গ্রেফতার করা হয় ভুক্তভোগী নারীর দায়ের করা পর্নোগ্রাফি মামলার আসামি শাহপরানকে। র্যাব কর্মকর্তারা জানান, প্রতিশোধের নেশা থেকেই নারীকে হেনস্থায় নেতৃত্ব দিয়েছে শাহপরান। পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। অ্যাট দ্য সেম টাইম দুজনই এই মহিলাকে উত্ত্যক্ত করতো, যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্ত্যক্ত করছিল। তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থারও শিকার হয়েছে। সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে শায়েস্তা করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল।
যদিও ধর্ষণ কাণ্ডের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বাইরে বেশি কিছু জানাতে পারেননি কর্মকর্তারা। এর আগে মূল অভিযুক্ত ফজর আলী সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। মুরাদনগরের এই ঘটনার রেশে না কাটতেই একই থানায় মোবাইল চুরির অভিযোগে মা ও 2 সন্তানকে পিটিয়ে হত্যা করা হয়। আরেক মেয়ের অবস্থা সংকটাপন্ন। এই ঘটনাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তারা। দেখে মনে হচ্ছে যে খুবই ক্ষিপ্তই ছিল, আর ক্ষিপ্ত না থাকলে পুরো এলাকাবাসী গিয়ে এভাবে করে নির্মমভাবে 3 জনকে মারতে পারে না। এবং তারাও যে যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল, সংশ্লিষ্ট ছিল। তো সে প্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে, এটা আমরা পরবর্তী দিনে আমরা কাজ করছি। একই পরিবারের 3 সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে নিহত কোকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ নিহত 2 সদস্যের মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুপুরে ময়না তদন্ত শেষে বান্দরবান সদর হাসপাতাল থেকে নিহতের স্বজনরা মরদেহ বুঝে নেয়। নিহত 2 জনের মধ্যে পুতিং সংগঠনটির মেজর পদবী সশস্ত্র সদস্য এবং ডলি সশস্ত্র শাখার সদস্য। তারা দুজনেই রুমা ও থানচি উপজেলায় সংগঠিত ব্যাংক ডাকাতি এবং নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। গত বুধবার রুমা উপজেলার মোয়ালপি পাড়া ও রেমাক্রি প্রাংশা পাড়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত তাইংদাং ঝিরিরাগা ও নায়তং পাহাড়ে অভিযান চালায় সেনাবাহিনী। ওই এলাকাটি কেএনএর প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘটনায় আরও সশস্ত্র সংগঠনটির আরও 2 সদস্য নিখোঁজ রয়েছে। তারা বেঁচে আছেন নাকি নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী ও বম সম্প্রদায়ের কেউ। অভিযানে অস্ত্র, গুলি ছাড়াও সন্ত্রাসীদের ইউনিফর্ম, মোবাইল ফোন, ওয়াকিটকি সহ 52 ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে পাহাড়ে বিশৃঙ্খলাকারী সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সেনা সদর। আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে। সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে চলছে ছিনতাইয়ের মহোৎসব। 3-4 জন গ্রুপ ধরে চাপাতি হাতে ছিনতাই এসব এলাকার নিত্যদিনের ঘটনা। রাতে তো বটেই, দিনে দুপুরেও রেহাই মিলছে না। এমন কিছু ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তবে ছিনতাই চক্রের ভয়ে মামলা করতেও ভয় পাচ্ছে ভুক্তভোগীরা। আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। ভিডিওটি রাজধানীর আদাবর এলাকার। প্রথম দেখায় মনে হবে পড়ন্ত বিকেলে খেলনা হাতে 2 কিশোর হেলে দুলে হাঁটছেন, কিন্তু প্রকৃতপক্ষে চকচকে চাপাতি হাতে এই 2 কিশোর পেশাদার ছিনতাইকারী। দিনে দুপুরে চাপাতি থেকে মানুষের মূল্যবান জিনিসপত্র লুটে নেওয়া তাদের নিত্যদিনের কাজ, যা দেখার বা প্রতিবাদ করার যেন কেউ নেই। সিসি ক্যামেরার এই ফুটেজটি নবোদয় হাউজিং খালপাড়ের। গত 25 জুন রাতে চাপাতি হাতে আসে 3 কিশোর। রিকশা থামিয়ে কয়েকটি মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায় তারা। তবে ছিনতাই চক্রের হামলার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চায় না ভুক্তভোগী, এমনকি মামলাও করেননি থানায়। এলাকাবাসী জানায়, এক পাশে নবোদয় হাউজিং, অন্য পাশে শেখের টেক বস্তি। মাঝখানের সড়কটি ছিনতাইয়ের হটস্পট। রাতে তো বটেই, দিনে দুপুরেও এখানে ছিনতাই হয় নিয়মিত। মানে মানুষ যে যাইবে এমন কোনো পরিবেশ নাই। আপনি একটা দামি একটা ফোন নিয়ে যাইতে পারবেন না, আপনি লগে কয়টা টাকা নিতে পারবেন না। এই ব্রিজটা পারাবে, আর নাইলে এই গল্লির দেহারা বাইরে যাবে। বাইরে এরা অ্যাটাক করে, লগে থাকে 4 জন 5 জন। হাতে সামুরাই থাকে, চাপারি থাকে, যারা দিতে চায় না তাকে কোপাই দেয়। টাকা পয়সা না দিলে কূপ মারে, মনে করেন বাড়ি মারে। এরা কত টাকা আর মোবাইল এরা নিবই, দরকার মাইরিলেও নিব। অটো ওই দিক থেকে নিয়ে আসে সিপাগলি ঢুকাইছে, ঢুকে 3 জন আসলো, চাপাটি ধরে ওই নারে অটোটা কারে নিয়ে গেছে। মানুষের তো জীবনের নিরাপত্তাই নাই। সন্ধ্যা নামলেই এই শেখেরটেক বস্তির কোথাও লোট পেতে থাকা ছিনতাইকারীরা এই ব্রিজ ধরে প্রধান সড়কে আসে এবং এখানে দাঁড়িয়ে থাকা মানুষ, এমনকি চলন্ত গাড়ি থামিয়েও তারা ছিনতাই করে, লুটে নেয় মোবাইল, মানিব্যাগ, মূল্যবান জিনিসপত্র সহ সব কিছু। আর সেগুলো দিতে না চাইলে চাপাতির কোপে গুরুতর আহত, এমনকি মৃত্যু হচ্ছে মানুষের।
স্থানীয়রা বলছেন এসব ছিনতাইকারীরা সবাই মাদকাসক্ত, উঠতি বয়সী কিশোর। মাদকের টাকা জোগাড় করতেই এত বেপরোয়া, তুচ্ছ কারণে মানুষ খুন করতেও দ্বিধা করে না। একটা বাবার দাম 300 টাকা, তার তো আর 300 টাকা তো 10 মিনিটে কামাই করা সম্ভব না। তার নেশা উঠে গেছে, তারা খাইতেই হবে ওটা। ওরা কি করে রাস্তায় নেমে পড়ে, চাকু টাকু নিয়ে সব নেমে পড়ে রাস্তায়, যার কাছে যা পায়। মনে করে যে মাদক খাচ্ছে, সুযোগ পাইলো একটা লোক ধরে টাকা পয়সা সব কায়দা নিল, আবার নিয়ে চলে গেলাম মাদকের কাছে। আবার ওদের এটাই ব্যবসা। মোহাম্মদপুর ও আদাবরের ছিনতাই চক্রের মূল হোতা কবজি কাটা আনোয়ার। কয়েক মাস আগে তাকে নিয়ে যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর সাঙ্গপাঙ্গ সহ গ্রেপ্তার হয়। তবে কয়েকদিন আগে আনোয়ারের অন্যতম সহযোগী বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল জেল থেকে ছাড়া পেয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সাথে নতুন যুক্ত হয়েছে দাঁত ভাঙা বিল্লাল। দৈনিক 4-5টা করে চেক নিয়ে যাচ্ছে, না দিলে কোপ দিচ্ছে, এই অবস্থা। এখন মনে করেন কি এলাকায় থাকার মতন না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এটা হলো দাঁত ভাঙা বিল্লাল, ওর বাইনি আছে, ওদেরকে নিয়ে প্রয়োগ করতেছে। পুলিশ বলছে ছিনতাই চক্রের হোতা একজন গ্রেপ্তার হলে অন্যজন মাথা চারা দিয়ে উঠছে। যখন যেই ছিনতাইকারী গ্রুপ এই ঘটনাটি ঘটায়, তাদেরকে আইনের আওতায় আনার পরে আরেকটি নতুন গ্রুপের তৈরি হয়। গোয়েন্দা নজরদারি রেখেছি যে কারা এগুলো ঘটাচ্ছে, তাদের ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ছিনতাই চক্রের এমন দৌরাত্ম্য থেকে মুক্তি চায় মোহাম্মদপুর আদাবরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক ও হত্যা চেষ্টা মামলার আসামি ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য গঠিত বোর্ড বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। ওই ভবনে উপাচার্য, 2 উপ উপাচার্য ছাড়াও প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা এবং অভিযুক্ত শিক্ষক উপস্থিত ছিলেন। এক পর্যায়ে উপাচার্যের কক্ষে ঢুকে হট্টগোল শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা সেখানে ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য গঠিত বোর্ড বাতিলের দাবি জানান। শিক্ষার্থীদের দাবি, মুখে পদোন্নতি বোর্ড থেকে কুশলের নাম প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত বছরের 26 নভেম্বর হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলার শিকার হন। সেদিন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী জনগোষ্ঠীর উপর গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুশল। ওই ঘটনার পর 8 ডিসেম্বর চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে 164 জনের নামে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। মামলার 20 নম্বর আসামি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী। জুলাইয়ের সরাসরি বিরোধিতাকারী এবং ইসকন সদস্য যে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তার নামে মামলাও আছে, সেই কুশল বরণে আজকে প্রমোশন বোর্ড বসানো হয়েছে। সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছিলাম। কুশল বরণ, রন্টুদা সহ চিহ্নিত যারা অভিযুক্ত ফেসিবাদে দূষর ছিল, তারা এখন থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত, তারা ক্যাম্পাসে আসবেন। আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তার তার নামটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন বিরোধী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন। পাবনার সাথিয়াতেই বাস ট্রাকের সংঘর্ষে মারা গেছেন 3 জন, আহত 10 জন। ভোরে ঢাকা পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস মহাসড়কের পূর্ব বনগ্রামে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 3 জন। এদিকে সাতক্ষীরা ধুলিহরে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় সুলতান আলী নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এছাড়া গত মধ্যরাতে গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেছে 2 জনের। মাথায় তীব্র যন্ত্রণার পাশাপাশি শরীরে ব্যথা, সাথে র্যাশ কিংবা বমি। ডেঙ্গু আক্রান্ত হবার পর এমন নানা সমস্যায় ভুগছেন রোগীরা। কারো জ্বর উঠছে 104 ডিগ্রি পর্যন্ত, কারো বা জ্বর কমে যাবার পর দেখা দিচ্ছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। জ্বরের তীব্রতা বয়স্করা কিছুটা সামলে উঠতে পারলেও শিশুদের অবস্থা বেশি নাজুক। বয়স মাত্র 3 থেকে 4, অথচ হু হু করে জ্বর উঠে যাচ্ছে 104 থেকে 5 পর্যন্ত। খাবার খেতে রাজ্যের অনীহা, কারো কারো ডায়রিয়া, দিতে হচ্ছে আইভি ফ্লুইড। কদিনের জ্বরেই শরীর পুরো নিস্তেজ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত বেডগুলোর প্রায় সবকটিতেই ভর্তি শিশুরা। এমনি 2 দিন থেকে জ্বর ছিল, আর তারপরে যে নিয়ে আসলাম মেডিকেল টেস্ট করালাম, ডেঙ্গু ধরা পড়লো।
এখন মেডিকেল ভর্তি। 5-6 দিন জ্বর আসে যায়, তারপর ঠান্ডা, কিচ্ছু খায় না। কালকে গিয়ে টেস্ট করছি, ডেঙ্গু ধরা পড়ছে, আর হচ্ছে রক্তে ইনফেকশন, আর শরীরে রক্ত খুব কম। জ্বরটা আপনার রাত্রবেলা বেশি আসতো, 103 যেত, দিনের বেলা আপনার জ্বরটা কম আসতো, 100, তারপর 97-98 এরকম। শুধু শিশুরা নয়, এই হাসপাতালে বয়স্কদের জন্য নির্ধারিত ওয়ার্ডেও বাড়ছে রোগী। তীব্র জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যথা, মাথা ব্যথা, সব শরীর ব্যথা, পাও কামড়ায়, হাত কামড়ায়, এই সমস্যা নিয়ে আমরা ভর্তি হয়েছি। জ্বর 103 উঠছে। প্রচুর বিষ ব্যথা ছিল, অনেক বিষ ব্যথা ছিল। আমরা ব্যথা মনে অনেক চিৎকার করতে বেশি, শরীর দুর্বল হয়ে গেছে, চুলকানি আর কি, জ্বর, প্রচণ্ড জ্বর। এবছর ডেঙ্গুতে নতুন উপসর্গের কথা জানাচ্ছেন রোগীরা। জ্বর কমলেও মাথা ও শরীর ব্যথা থেকে যাচ্ছে, সাথে অনবরত বমি। প্রথম যত কমে গেছিল তারপর ভাবছিলাম ডেঙ্গু নাই, তারপরে শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, সাথে বেলাত যায়। তারপর কালকে ডাক্তার গেছে ডেঙ্গু হয়েছে। ডাক্তার বলছে নগদে মুগলে ভর্তি হবে। শরীর ব্যথা হালকা, ওই যে বমি করে, বুকে ব্যথা হয়, তারপরে শরীরেও হালকা ব্যথা, প্রচুর বেশি না, হালকা ব্যথা। তো এখন এখানে আসার পরে বমিটাও কমছে, পাতলা পায়খানা বন্ধ হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে শারীরিক নানা সমস্যায় ভুগতে হয়েছে অন্তত 10 দিন। চলতি বছর এমন রোগীর সংখ্যাও নেহাত কম নয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করেছে নবনির্মিত সীমান্ত সড়ক। এটি যেন এক নতুন দর্শনীয় স্থান। পাহাড় চূড়ায় মেঘ আর সবুজের সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসছেন পর্যটকরা। অপার সম্ভাবনা কাজে লাগাতে সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ তাদের। সাইদুর রশিদ ইভানে তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয়টি আজ। হাজার ফুট উঁচুতে আঁকাবাঁকা সড়ক, একটু অসতর্ক হলেই বিপদ। এই পথ পাড়ি দিতে পারলেই সাক্ষী হওয়া যাবে অনন্য এক অভিজ্ঞতার। বলছিলাম বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সাথে যুক্ত সীমান্ত সড়কের কথা। জিগজ্যাগ পয়েন্ট পার হয়ে ভিউ পয়েন্টে দাঁড়ালেই দেখা মেলে মেঘ ও পাহাড়ের অপরূপ মিতালি। পাহাড়ি জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ। মনোমুগ্ধকর সব পর্যটন কেন্দ্রের পাশাপাশি এসবও বড় আকর্ষণ, যা উপভোগের নতুন উপলক্ষ এনে দিয়েছে নবনির্মিত দৃষ্টিনন্দন সীমান্ত সড়ক। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। এখানে চাইলে আসতে পারতো না, এখন মানে খুব সহজে বাইক নিয়ে বলেন, আপনি ছাদের গাড়ি নিয়ে বলেন, প্রাইভেট কার নিয়ে বলেন, খুব সহজে আসা যাওয়া যায়। ডিম পাহাড় পর্যন্ত আসি, এসে কিন্তু চলে গেছি, কিন্তু এই পর্যন্ত আসি নাই, এবার কি প্রথম আসছি। অনেক সুন্দর জায়গা আর কি। সরকার যদি এটা নিয়ে আরও কাজ করে তাহলে দেখা যায় যে আমরা বাংলাদেশটাও অনেকটা বহির্বিশ্বে অনেক আলোড়ন সৃষ্টিকারী হবে। তবে চিকিৎসা, বিদ্যুৎ, পরিবহন ও পানি সংকট বড় এক সমস্যা। পর্যটক বান্ধব করতে সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ পর্যটক ও স্থানীয়দের। এখন তো বিদ্যুৎ নাই, যেহেতু ওদেরও যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ওরা পাচ্ছে না। সকাল থেকে হাতে গেলে 2-3 ঘন্টা, হলে হাতে হাতে দিন হয়ে যায়, রাত হয়ে যায়। আমার একটু সরকারের কাছে রিকোয়েস্ট, এখানে আমাদের চিকিৎসার কেন্দ্র একটা হতাম আরো ভালো হতো। সবচেয়ে হলো একটা অসুবিধা হলে পানি হাউস নাই, হাসপাতালে যেতে হলে থাকা পয়সা বেশি লাগায়। 1036 কিলোমিটার দীর্ঘ সড়কের 1/3 হয়েছে মাত্র। বাকিটাও হলে পর্যটন সম্ভাবনা আরও বিকশিত হবে বলছেন সংশ্লিষ্টরা। পার্বত্য চট্টগ্রামে পর্যটন মূলত দেখা যায় যে কাপ্তাই হ্রদ কিংবা নীলগিরি সাজেক কেন্দ্রিক। তো সীমান্ত সড়কের এই যোগাযোগ নেটওয়ার্ক এস্টাবলিশ হওয়ার কারণে বিভিন্ন পর্যটন স্পট আবিষ্কৃত হচ্ছে। পর্যটন আকর্ষণীয় যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে এখানে গিয়ে। এবং আমি আশা করি এই প্রকল্পটা পূর্ণ বাস্তবায়িত যখন হবে তখন অবশ্যই এই অঞ্চলের মানুষের অনেকের ভাগ্যের উন্নয়ন হবে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
সবচেয়ে বড় পরিসরে ইউক্রেনে ড্রোন হামলা চালালো রাশিয়া। বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয় রাজধানী কিয়েভ এবং এর আশপাশের এলাকাগুলোতে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রায় 550 ড্রোন ছোড়ে রুশ বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশত স্থাপনা, যার মধ্যে সমরাস্ত্র ঘাঁটি, জ্বালানি ডিপো এবং আবাসিক ভবনও রয়েছে। হামলার পাল্টা জবাব দেয় ইউক্রেনীয় বাহিনীও। বিভিন্ন আবাসিক ভবনে এভাবেই আঘাত হানে একের পর এক ড্রোন। বৃহস্পতিবার রাতভর ড্রোন হামলা চালানো হয় কিয়েভের প্রতিটি জেলায়। সব মিলিয়ে প্রায় 550 ড্রোন ছড়ে রুশ বাহিনী। এর পাশাপাশি সামি, খার্কিভ এবং চিরনিহিভেও চলে হামলা। ড্রোনের পাশাপাশি 11টি মিসাইল ছড়ে রাশিয়া। 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বৃহস্পতিবারের হামলাই সবচেয়ে বড় ড্রোন অভিযান। আতঙ্কে বাংকার এবং মেট্রো রেলে আশ্রয় নেন বহু মানুষ। ড্রোন ও মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় অর্ধশত স্থাপনা, যার মধ্যে রয়েছে জ্বালানি ডিপো, গোলাবারুদের ঘাঁটি এবং আবাসিক ভবন। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় রেল যোগাযোগ ব্যবস্থাও। ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হয় ক্ষয়ক্ষতি। আগুন জ্বলতে দেখা যায় বিদ্যুতের টাওয়ার সহ বিভিন্ন স্থাপনায়। মিনিটে মিনিটে মাথার উপর দিয়ে ড্রোনগুলো ছুটে যাচ্ছিল, তারপর সেগুলো আশেপাশে বিস্ফোরিত হচ্ছিল। প্রাণ বাঁচানোর জন্য হাতের কাছে যা ছিল নিয়ে গ্রামের দিকে চলে যাচ্ছি। এদিকে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনীয় বাহিনীও। কিয়েভের দাবি, পাল্টা ড্রোন এবং মিসাইল ছোড়া হয়েছে রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে। এর আগে রাশিয়া ইউক্রেন ইস্যুতে ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।